আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে রীতিমতো পালাবদল। মিথ্যা বন্ধুত্বের সাজা কি হতে পারে সেটা দেখিয়ে দিল ভারত। অন্যদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কমেন্ট করে বসলেন যে রীতিমতো তোলপাড় উঠে গেল আমাদের ভারতে। আর ওদিকে ট্রাম্প, তিনিই বা দূরে থাকবেন কেন? ট্রাম্পকে নাকি নোবেল প্রাইজের উপযোগী এমনটাই বলে দিল কোনো একটা দেশ। আসুন সেই সব নিয়েই আজকে বিশ্লেষণ করব, চমকে যাওয়ার মতো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আপনারা দেখছেন ভারত রিয়াকশন, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, গত কয়েক বছর ধরে আমাদের ভারত থেকে তুরস্কের যে ওখানকার যে পর্যটন শিল্প, সেটাকে আমাদের ভারতের মানুষেরা, সাধারণ মানুষেরা কিন্তু বেশ পছন্দ করে। কারোর যদি প্রথম একটা চয়েস হয়ে থাকে তাহলে কিন্তু তুরস্ক একটা বলা যেতে পারে আমাদের ভারত থেকে। রিসেন্টলি এই তুরস্কের ভারত থেকে যাওয়া পর্যটন শিল্পের যে মানুষজন আর কি, পর্যটক, সেই পর্যটকদের মধ্যে একটা বড় সড়ো ডাউনফল দেখা দিয়েছে। এখন বলতে পারেন যে রিজনটা কি? রিজন খুবই সিম্পল। আপনারা জানেন যে এপ্রিলে কাশ্মীরে পেহেলগামে যে হামলা হয়েছিল, সেই হামলার পর ভারত যখন অপারেশন সিন্দুর লঞ্চ করে, আর সেই অপারেশন সিন্দুরের পর তুরস্ক কিন্তু কন্টিনিউয়াসলি ওপেনলি পাকিস্তানকে সাপোর্ট করেছে। সেখানে অস্ত্রশস্ত্র দেওয়া, ড্রোন দেওয়া, এমনকি তাদের মেন্টালি সাপোর্ট তো দিয়েছে, আর্থিকভাবে সাপোর্ট দিয়েছে, অস্ত্রশস্ত্র দিয়ে সাপোর্ট তো করেছেও। তারপরে তুরস্কের যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, সেটা পাঠিয়ে দিয়েছে কোথায়? করাচি বন্দরের আশেপাশে। মানে এক কথা বলা যেতে পারে যে তারা প্রোটেক্ট করেছে পাকিস্তানকে। এখন এইরকম ঘটনা ঘটার পরে সাধারণ মানুষ, আমাদের ভারতের যারা রয়েছে, তারা তো নিশ্চয়ই চুপ করে থাকবে না। তারা বুঝতে পেরেছে আর তারা জবাবটা ঠিক টাইম মতো দিয়েছে। একটা তুরস্কের ট্যুরিজম মন্ত্রণালয় একটা রিপোর্ট প্রকাশ করেছে। কি বলেছে জানেন তো? 2025 সালের প্রথম 6 মাসে ভারতের পর্যটকের সংখ্যা 37% ডাউনফল দেখা গিয়েছে, কম হয়েছে 37%। মানে বুঝলেন তো, 2025 সালের 6 মাসে, প্রথম 6 মাসে 37% যে পর্যটক, সেটা ডাউন হয়েছে। গত 2024 সালের জুন মাসে যে পর্যটকের সংখ্যা ছিল 38,360 জন, সেই পর্যটক এখন বর্তমানে এই 2025-এর জুন মাসে হয়ে দাঁড়িয়েছে 24,250 জন। তাহলে ভাবতে পেরেছেন যে এই যে 14,000, প্রায় 14,000 ভারতীয় পর্যটক তুরস্কের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এতে কিন্তু ওদের টনকটা নড়ে গিয়েছে। একটা সাধারণ ব্যাপার, আমরা আমাদের দেশের সঙ্গে যদি অন্য আর একটা বিদেশি শক্তির ঝামেলা হয়, আর আমরা যদি যুদ্ধ করি, আর সেই যুদ্ধে যদি বিদেশি শক্তিকে কেউ সহযোগিতা করে, তাহলে নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে আর সেই পীড়িত দেখাতে যাব না। তুরস্ক এটা কিন্তু কোনোদিন ভাবেনি যে ভারতীয়দেরকে তারা ঢাকঢোল পিটিয়ে সমাদর করে নিজের দেশে আমন্ত্রণ জানাতো, নিজের দেশে স্বাগতম করতো, সেই ভারতীয়রা আজকে তুরস্কের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এতে দেখুন, ওখানকার অর্থনীতি থেকে শুরু করে ওখানকার হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিজম যে কোম্পানিগুলো রয়েছে, সেগুলো বিরাটভাবে এফেক্টেড হয়েছে। এবার বুঝবে যে কত ধানে কত চাল। মানে এক কথায় বলা যেতে পারে যে বন্ধুর আড়ালে কিভাবে ক্ষতি করতে হয় সেটা তুরস্ক তো দেখিয়ে দিল, আর এই ক্ষতি হওয়ার পরে ভারত কিভাবে রিকভারি করলো সেটাও কিন্তু দেখিয়ে দিল ভারতের জনগণ। আমাদের সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। আপনারা সকলেই জানেন, তুরস্কে যখন ভূমিকম্প হয়েছিল, সেই সময় কিন্তু ভারতের তরফ থেকে ডাক্তার এবং নার্সদের বেশ বড়সড় একটা টিম গিয়েছিল। সেইখানে গিয়ে আমরা আমাদের যে মহান মানসিকতা, সেটার পরিচয় আমরা দিয়েছি। কিন্তু তুরস্ক তার ঠিক উল্টোটাই করেছে। আমরা যতই তাদেরকে হেল্প করি না কেন, তারা উল্টিয়ে আবার সেই পাকিস্তানকেই সাপোর্ট করে। তাই অবভিয়াসলি আমাদের অত দায়ে পড়ে যায়নি যে ওদেরকে সাপোর্ট করতে হবে। তাই সাধারণ মানুষ এর উপযুক্ত জবাবটা দিয়ে দিয়েছে। সবাই বলছে যে এটাই হলো আমাদের ভারতের পিপলস ডিপ্লোম্যাসি। হ্যাঁ, হতে পারে পিপলস ডিপ্লোম্যাসি, সেটা সরকার ঘোষণা না করলেও আমরা সাধারণ মানুষরা তো বুঝি। অপারেশন সিন্দুরের পরে আমরা তুরস্ককে যেভাবে বয়কট করেছিলাম, তাতে বিশ্লেষকরা এটা বলছে যে এই তো 37% এসেছে এই সমগ্র বর্ষে, মানে 2025 অর্থবর্ষে ভারত থেকে ট্যুরিজমের সংখ্যা 50% কম হতে পারে। মনে পড়েছে সেই মালদ্বীপের কথা? হয়তো তুরস্কও ঠিক সেই রকম জায়গাতেই পৌঁছিয়ে যাবে। 50% নয়, আমরা চাইবো যে এই সংখ্যাটা আরো বাড়ুক।
তুরস্কের এই পরিণতির জন্য কারা দায়ী অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। ওদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রফেসর আবার এমন কমেন্ট করে বসেছেন যে আমাদের ভারতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। রিসেন্টলি আপনারা সকলে জানেন যে ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতের ওপর 25% ট্যারিফ বসিয়েছে এবং আরো যে পেনাল্টি সেগুলো তার সঙ্গে তো অ্যাড হচ্ছেই। এখন কথা হচ্ছে যে এইরকম পরিস্থিতিতে যেখানে ভারতের ওপর 25% ট্যারিফ হলো, সেই জায়গায় বাংলাদেশের ট্যারিফ 36% ছিল, সেখান থেকে কমে হয়ে গেল 20%। তাই এই ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি আবার কি বলছেন সেটা শুনুন। ইনি বলছেন যে আমাদের ওপর ভারতের থেকে কম ট্যারিফ বসিয়েছে আমেরিকা, তাই এটা আমাদের রাজনৈতিক জয় বা কূটনৈতিক জয় বলতে পারেন, আরো অনেক কথাই বলেছেন। এখন দেখুন, এই রকম কথা অ্যাকচুয়ালি আপনি হতে পারে বাংলাদেশে নিজের পপুলারিটি নেওয়ার জন্য বা নিজের যে বাংলাদেশে ভারত বিরোধী কথা বলে আমি আমার একটা জনপ্রিয়তা করতে চাই, সেটা আপনি করতেই পারেন, কিন্তু তাতে ভারত সরকার কিন্তু বেশ ক্ষিপ্ত হয়েছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নতি করার জন্য বারবার বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছিল, আমাদের ভারতের তরফ থেকে কিন্তু কোনো রকম কমেন্ট করা হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশের আরও যে সমস্ত উপদেষ্টা রয়েছে তারা বারবারই বলছিল আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে চাই, তার জন্য আমরা কিন্তু রেডি রয়েছি। এইবার কথা হচ্ছে যে এই ধরনের মন্তব্য যখন তোমাদের প্রধান উপদেষ্টা করে, তখন তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নতি কিভাবে হবে? যে ধাপটা ছিল সেখান থেকে আরো এক ধাপ নিচে নেমে গেল ভারত বাংলাদেশের সম্পর্ক। এটা আসলেই কি কোনো বড়সড় একটা পদক্ষেপ, নাকি শুধুমাত্র অভ্যন্তরে বাংলাদেশের অভ্যন্তরে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা জনপ্রিয়তা পাওয়ার ছোট্ট একটা কূটনৈতিক চাল? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখন কথা বলি একটু ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প তিনি বা দূরে থাকবেন কেন, তিনি নাকি শান্তির পুরস্কার পান, নোবেলে শান্তি পুরস্কার পাওয়ার একটা যোগ্যতা অর্জন করেছেন। এখন দেখুন তো, ডোনাল্ড ট্রাম্প গদিতে আসার পরেই কত কিছু ঘটে গেল। একবার ইরানে বোমা নিক্ষেপ করলো, ইরানে গিয়ে শেষ সব ধ্বংস করে দিয়ে আসলো, যেটা তিনি বলেন আর কি, ইরানকে আমি শেষ করে দিয়েছি, নিউক্লিয়ারে ইরান আগামী 10 বছরের মধ্যে আর ওপরে উঠতে পারবে না, এরকম বলে থাকেন। যাই হোক, সেগুলো কতটা সত্য মিথ্যা সেটা আমরা সকলেই জানি। ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে যতগুলো কথা বেরোয় তার কত পার্সেন্ট সত্য আর কত পার্সেন্ট যে ভিত্তিহীন সেটা আমরা সকলেই বুঝতে পারি। এদিকে রাশিয়ার সমুদ্র উপকূলের দিকে আমেরিকার যে এরিয়া রয়েছে সেই সব দিকে তিনি আবার নিউক্লিয়ার সাবমেরিন তৈনাত করে দিলেন, নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়ে দিলেন। দেখুন তো, রাশিয়া এবং আমেরিকার মধ্যে যদি একটা যুদ্ধ বেঁধে যায় তাহলে সারা বিশ্বে কি পরিণতি হতে পারে সেটা আপনারা একবার ভেবে দেখেছেন তো? তাহলে সেই মানুষটা, যে মানুষটার কথার মধ্যে একটা যুদ্ধ গন্ধ থাকে, সেই মানুষটা নাকি শান্তিতে নোবেল পুরস্কার পাবে। তো এই যে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য কম্বোডিয়া নাকি সুপারিশ করেছে, ভাবুন তো, চমকে গেলেন তো? ওই কম্বোডিয়া সুপারিশ করেছে যে ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য। আমরা এটা বরাবরই দেখে আসছি যে আমেরিকার যে প্রেসিডেন্ট হয় সে এসে যদি 5টা বা 4টে দেশে যদি এসে বোমা নিক্ষেপ করে সেই দেশের যুদ্ধ থামিয়ে দেয়, বোমা নিক্ষেপ করার পর যুদ্ধ সেই দেশটাকে ধ্বংস করে নিজের আওতায় নিয়ে যখন যুদ্ধ থামিয়ে দেয় তখন তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এটাই হচ্ছে আর কি আমরা যেটা দেখছি। এ শান্তি পুরস্কার পাবে কি, কিসে নোবেল পুরস্কার পাবে, আর তাদের মেন্টালিটি কতটা ভালো সেটা আমরা খুব ভালোভাবেই জানি। যার একটা কমেন্টের মধ্যে কোনো সময়ই একটু শান্তিমূলক বার্তা থাকে না, সবসময়ই উগ্রমূলক বার্তা থাকে। যাই হোক বন্ধুরা, এই যে ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে আর তার জন্য যে কম্বোডিয়া একটা সুপারিশ করেছে, এটা কতটা ভিত্তিহীন সেটা আপনারা সকলেই জানেন। আপনাদের কমেন্ট আমি কিন্তু শুনতে চাই যে আসলেও কি ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কিনা। এখন একটা লাস্ট যে আপনাদের আপডেট দেবো সেটা হচ্ছে যে ইরান, রিসেন্টলি আপনারা দেখলেন যে ইরান আর পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব। কেমন দ্বন্দ্ব বলুন তো? আমেরিকা পাকিস্তানের এয়ারবেসকে ব্যবহার করে ইরানের ওপর বোমা নিক্ষেপ করলো। এটা তো সকলেই মানেন যে আমেরিকা পাকিস্তানের এয়ারবেসকে ব্যবহার করে ইরানের ওপর বোমা নিক্ষেপ করলো। আর সেই ইরানের রাষ্ট্রপতি এখন পাকিস্তানে ভিজিট করতে আসছে কি করার জন্য? আমেরিকার পেছন চাটার জন্য, অবভিয়াসলি। আর পাকিস্তান চাইছে যে আমি একটা এদের দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করে আমি একটা মহান মানুষ হয়ে যাবো আর কি। সেই বলে না, আমরা ভারতীয়রা এখন ভাবছি একটা কথাই, যে আমাদের বাংলায় একটা প্রবাদ রয়েছে যে আমে দুধে
মিশে যাবে, আঠি গড়াগড়ি খাবে। এক্স্যাক্টলি তাই। ভারত সরকার ওই যে ইসরায়েল আর ইরানের মধ্যে যে ঝামেলায় কাউকেই নিজের তরফে নেননি, এটার জন্য এখন আমরা বুঝতে পারছি যে ভারত সরকার অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছে, না হলে কিন্তু ওই আঠি গড়াগড়ি খেত। যাই হোক বন্ধুরা, এই ধরনের হাজারো আপডেট প্রতিনিয়ত আমাদের রাজনৈতিক এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু মহলে আর সকলের কাছে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। দেখুন, কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য। আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।